রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমার এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে ইপিএফ। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন, গতকাল 29/8/2024 তারিখ এডুকেশন দপ্তর থেকে একটা অর্ডার বের হয়েছে ইপিএফ সংক্রান্ত। সেই অর্ডারে যেটা বলা হয়েছে সেটা মূল বিষয় হচ্ছে যে এসএসকে এমএসকের 60 অপশনধারী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে 1/4/2024 থেকে ইপিএফের সুবিধা দেওয়া হবে। যেটা আমরা আশঙ্কা করেছিলাম বা আমিও এর আগেও ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত সরকার 2020 সাল থেকে বা 2024 সাল থেকে ইপিএফ চালু করতে পারে, 15 সাল থেকে দেবে বলে মনে হচ্ছে না। সেটাই ঘটল। এখন ঘটনা হচ্ছে যে 2024 সাল থেকে ইপিএফ পেলে কারা কারা সুবিধা পেতে পারেন, কারা লাভবান হতে পারেন। অনেকেই ফোন করছেন, অনেকেই মেসেজ করছেন। তো এই বিষয়ে আমি বলতে চাই, একমাত্র তারাই লাভবান হতে পারেন যাদের অবসর গ্রহণ এর সালটা 2036-এর পরে, অর্থাৎ 2036 সাল বা তার পরে যারা রিটায়ারমেন্ট হবেন, একমাত্র তারাই কিছুটা লাভবান হতে পারেন। কারণ 10 বছর তাদের পূর্ণ হবে ইপিএফ কাটানো। এবার বলছি 36 সাল বলছেন কেন? কারণ 24 সাল 1 এপ্রিল থেকে ইপিএল চালু হলে 31 মার্চ 2034 সালে তাদের 10 বছর পূর্ণ হবে। যদি তাদের 36 সালে রিটায়ারমেন্ট হয়, যেহেতু 58 বছর পর্যন্ত ইপিএফ কাটবে, তাই 36 সালে যদি রিটায়ারমেন্ট হয় 60 নিয়ে, সেক্ষেত্রে তারা 58 বছর পর্যন্ত তাদের 10 বছর মেয়াদ পূর্ণ হবে, তাই তারা কিছুটা পেনশন পাবেন। যদিও 10 বছর ইপিএফ কাটানোর পরে যে পেনশনটা পাওয়া যাবে সেটা খুবই সামান্য। হিসাবটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব। তবুও আমি যেটুকু হিসাব করে দেখেছি মৌখিকভাবে, তাতে 2 থেকে 2.5 হাজারের বেশি পেনশন পাওয়ার কথা নয়। এখন ঘটনা হচ্ছে যে তাহলে 65দের কী হবে? কারণ এর আগে আমি ভিডিওতে বলেছিলাম, গত মাসে আমাদের একজন ফোর্সিয়ার নেতৃত্ব মাননীয় সজলবাবু বলেছিলেন যে 60-65 উপরের ক্ষেত্রে ইপিএফ পাওয়া যাবে বা পাওয়ার কথা। আমিও বলছি, আজও বলছি যে 60 এবং 65 কারোর ক্ষেত্রে ইপিএফ পাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, সকলেই পেতে পারে। তো যাই হোক, এখন অর্ডার যেটা বেড়েছে সেটা নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 65রা কিন্তু এই অর্ডারের বলে ইপিএফ পাচ্ছে না। তার জন্য আবার নতুন করে লড়াই করতে হবে। এখন সমস্যাটা এই জায়গায়, লড়াইটা কিসের বেসিসে করা হবে? তো আমার মনে হয় প্রাথমিকভাবে আমাদের যেটা কোর্টের অর্ডার একটা হয়েছিল 2015 সাল থেকে, যেহেতু পার্শ্ব শিক্ষকরা ইপিএফ পাচ্ছে, তো সেহেতু ন্যূনতম 2015 সাল থেকে ইপিএফ দিতে হবে। আর আমাদের যেটা প্রধান দাবি ছিল, যেটা জয়েনিংয়ের দিন থেকে ইপিএফ চালু করতে হবে। তো সেক্ষেত্রে যদি জয়েনিংয়ের দিন থেকে নাও হয়, 2015 সাল থেকে ইপিএফ পেলে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। তো এই মুহূর্তে যে অর্ডার, সেই অর্ডারে 2024 সাল থেকে যদি ইপিএফ দেওয়া হয়, সেক্ষেত্রে যদি 65দেরও দিয়ে দেওয়া হয়, তাহলে একমাত্র আগেই বলেছি যাদের বয়স খুব কম, অর্থাৎ 36 সালের পর যারা রিটায়ারমেন্ট হবে তারাই লাভবান হবে, তাছাড়া আর কেউ লাভবান হবে না। যারা 65 অপশানে আছে তাদের ম্যাক্সিমাম এই মুহূর্তে, তাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকার বয়স 55+। কেউ কেউ হয়তো 52-53 দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। সেক্ষেত্রে তাদের 2 বছর 3 বছর বা 5 বছর ইপিএফ কাটা গেলে সামান্য কিছু পয়সা তারা পেতে পারে, তার বেশি কিছু নয়। কাজেই 2036 সালের আগের যাদের রিটায়ারমেন্ট, তাদের আমার মনে হয় 65তে চলে যাওয়াই ভালো। কারণ এর আগেও বলেছি আমি, কারণ 2024 সাল থেকে ইপিএফ নিয়ে তারা লাভবান হতে পারবেন না। তো আমাদের নেতৃত্বদের সঙ্গে ইতিমধ্যেই কয়েকজনের সঙ্গে আমার কথাও হয়েছে। তো আগামী দিনে আশা করছি এই বিষয় নিয়ে নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে একটা ডাক দেবেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে ইপিএফ সংক্রান্ত বিষয় নিয়ে সংগঠনের কি পরিকল্পনা করা যায় সেটা নিশ্চয়ই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের এগিয়ে যেতে হবে। এখন এই জায়গায় একটা সমস্যা আমার অন্তত মনে হয়েছে,
যে যদি আমরা আন্দোলনে যাই তাহলে সেই আন্দোলনে আমরা কতটা সাফল্য অর্জন করতে পারবো এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কেন বলছেন, আমি বারবার বলে থাকি, প্রতিটি ভিডিওতেই কথাটা আমি বলে থাকি, কারণ আমাদের শিক্ষকদের যে মানসিকতা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, এই আত্মকেন্দ্রিকতার জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। কারণ নিশ্চয়ই আপনারা জানেন এবছরের শুরুতেই মার্চ মাসের 6 তারিখে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং ব্যাপক প্রচার করা হয়েছিল। প্রচারে যেভাবে সাড়া পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে আমাদের মনে হয়েছিল একটা বৃহৎ জমায়েত হতে চলেছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম যদিও জমায়েত খুব খারাপ হয়েছে আমি বলবো না, কিন্তু সেখানে আমরা যেটা পর্যালোচনা করে দেখেছি জেলা ভিত্তিক, তাতে 10% থেকে 12% শিক্ষক শিক্ষিকা সেখানে হাজির ছিল। তো ওই ধরনের জমায়েত করে কোনো আন্দোলন করে সাফল্য আনা যাবে না, কারণ আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকা এত সুবিধাবাদী মানসিকতা নিয়ে চলছেন, তারা ভাবছেন যে যদি কিছু হয় তাদেরও হবে। এই বিষয়টা যতদিন না আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে না পারবো ততদিন আমাদের কিছু হওয়ার নয়। আন্দোলনের বিষয়ে আমি যেটা বলছি, সেক্ষেত্রে যদি সরকার আমাদেরকে বিভিন্নভাবে, যে সরকার দানছত্র করছেন, দয়ার দান দিচ্ছেন, এসএসকে এমএসকে শিক্ষকদেরও যদি সেইভাবে কিছু দেন তবেই হয়তো আমাদের কিছু সুরাহা হবে। তাছাড়া আন্দোলন করে, এই মানসিকতা নিয়ে আন্দোলন করে খুব একটা লাভবান আমরা হতে পারবো না। তো আমি আবারও অনুরোধ করছি নেতৃত্বদের, সবটাই নেগেটিভ না ভেবে যদি আমরা আরেকবার চেষ্টা করে দেখতে পারি শিক্ষক শিক্ষিকাদের উদ্বুদ্ধ করে, যদি, তবে এর আগে একটা কথা বলে নেওয়াই ভালো, যে সরকারপন্থী সংগঠনের অনেক নেতৃত্ব বলছেন যে 5ই সেপ্টেম্বর কিছু একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো সেদিনটা দেখে নেওয়ার পরে আমরা যদি আন্দোলনে ডাক দিই। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের করজোড়ে অনুরোধ করছি, যদি পরবর্তী পর্যায়ে বেতন বৃদ্ধি বা ইপিএফ সংক্রান্ত কোনো আন্দোলন কর্মসূচির ডাক রাজ্য নেতৃত্বরা দেন বা তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে সবাই দাঁতে দাঁত চেপে ঝাঁপিয়ে পড়ুন, নচেত আমাদের আর কিছু হবে না। সবশেষে সবাইকে আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।